বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর পদার্থের গঠন এই অধ্যায়ের পর্যালোচনামূলক আমি ক্লাসটি শুরু করছি। আমরা যেহেতু রিভিশনমূলক ক্লাস করছি, সুতরাং এই ক্লাসটি করানোর বিষয়টি আমাদের কাছে একটি সারমর্ম আকারে উপস্থাপিত হবে এবং ইনশাল্লাহ সেই লক্ষ্য নিয়েই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট হলো মৌলিক এবং যৌগিক পদার্থ। তো প্রথমে আমরা দেখব মৌলিক পদার্থ কি এবং যৌগিক পদার্থ কি। যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটি মৌলিক পদার্থ। আর একাধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থ সৃষ্টি হয় সেটি হলো যৌগিক পদার্থ। আমরা নরমালি অনেক উদাহরণ দিতে পারি। পানি একটি যৌগিক পদার্থ, কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ, কারণ এখানে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে এটি তৈরি হচ্ছে। এরপরে আছে হলো তোমার পরমাণু এবং অণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পরমাণু, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু এটা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে থাকে। আর অণু হলো মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, যার স্বাধীন অস্তিত্ব আছে এবং যেটি তোমার মূল বিক্রিয়াতে সরাসরি অংশগ্রহণ করে না। এরপর আছে মৌলের প্রতীক। মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। মৌলের প্রতীক লেখার আমরা মূলত তিনটি নিয়ম অনুসরণ করি। একটি হলো ইংরেজি নামের প্রথম অক্ষর, আরেকটি হলো ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একাধিক মৌলের নামের প্রথম অক্ষর যদি একই হয়, তাহলে তাদের যে কোনো একটির জন্য প্রথম অক্ষর বাকিগুলোর জন্য প্রথম অক্ষরের সাথে স্পষ্টভাবে উচ্চারিত হয় এমন একটা অক্ষর স্মল লেটারে লেখা হয়। 3 নম্বর গ্রুপিং আছে তোমার হলো ল্যাটিন বা গ্রিক শব্দের শব্দ, অর্থাৎ সেই শব্দগুলো থেকে যে গুলো নামকরণ করা হয়েছে, যেমন সোডিয়ামের নাম দেওয়া আছে ন্যাট্রিয়াম, কপারের নাম হলো কিউপ্রাম, পটাশিয়ামের নাম হলো ক্যালিয়াম, সিলভারের নাম হলো আর্জেন্টাম, টিনের নাম হলো স্টেনাম, অ্যান্টিমনির নাম হলো স্টিবাম, তারপরে হলো তোমার গোল্ডের নাম হলো অরাম, লেডের নাম হলো প্লাম্বাম, ট্যাংস্টেন হলো ওলফাম, আয়রন হলো ফেরাম, আর মার্কারি হলো হাইড্রোজেনাম। তো এখন এই যে নামগুলো দেয়া আছে, এই ল্যাটিন নামগুলো থেকে কিন্তু তাদের প্রতীকটি কিন্তু নির্বাচন করা হয়েছে। এই বিষয়গুলো এখানে লেখা আছে, আমার মনে হয় যেটি করে নিলে ইনশাল্লাহ পাবে। এরপরে সংকেত। সংকেত হলো অণুর সংক্ষিপ্ত রূপ। সে যৌগ হতে পারে, মৌল হতে পারে। মৌলের অণু হলেই শুধু টু ব্যবহার করলেই হবে কিছু কিছু ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম জায়গাতে দেখা যাচ্ছে সংকেত এবং প্রতীক মূলত একই হয়, বিশেষ করে ধাতুর ক্ষেত্রে। গ্যাসীয় এবং সক্রিয় যাদেরকে লিখবো তারা হয় দ্বিপরমাণু, আর দুইটা করে পরমাণু হলে অণু সৃষ্টি করে। এখন আমরা দেখবো একটা পরমাণুর ভিতরের কি অপশন গুলো থাকে। এটি একটা সলভ দেওয়া আছে, নিশ্চয়ই লক্ষ্য করলেই পারবা। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সবারই কিন্তু প্রতীকগুলো দেয়া আছে। প্রকৃত যে আধান বা চার্জ সেটি এখানে উল্লেখ করা আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। এটা যদি ইলেকট্রন হয় তাহলে মাইনাস, প্রোটন হলে তাহলে কি প্লাস। আর আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর সবকিছুই অনর। ক্লিয়ার কি? জি স্যার। আচ্ছা, এখন দেখো প্রোটন, নিউট্রন এগুলোর উপর যে বিবরণগুলো দেয়া আছে এগুলো আমরা অবশ্যই স্বাভাবিক ন্যাচারাল যে ইয়েগুলো আছে সেই ধাপ থেকে পড়বো। প্রোটনের মূল কথাগুলো কি? এটা হলো মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রীয় পজিশনে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মূল গঠনের একটি কেন্দ্রীয় উপকরণ হিসেবে প্রোটন ব্যবহার। প্রোটনের চার্জ হলো পজিটিভ, এটা পি দ্বারা প্রকাশ করা হয়। এর ভর হলো 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর নিউট্রনটা হলো তোমার অপেক্ষাকৃত নিষ্ক্রিয় মৌল এবং এদের সাধারণত হাইড্রোজেন ছাড়া সকল মৌলেই তোমার এই নিউট্রনটি কিন্তু আছে। একে আমরা অনায়াসে এন দ্বারা প্রকাশ করতে পারি। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য একটু বেশি।
আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, প্রোটন এবং নিউট্রন এই দুটাকে মনে রাখার ক্ষেত্রে আমাদের একটা পলিসি নিতে হবে। সেই পলিসিটা হলো প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু প্রায় সমান, কিন্তু তুমি দেখবা ব্যাখ্যাতে লেখা আছে নিউট্রনের ভর সামান্য একটু বেশি। কেন বেশি? কারণ নিউট্রনের সাথে প্রোটন এবং ইলেকট্রন মিলে হয় নিউট্রন। এবং তুমি যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখো 1.673 এটা হলো প্রোটন, আর 1.675 এটা হলো কি নিউট্রন। এবং এখানে কিন্তু 10⁻, সব কিছু এক, 10⁻⁻24, 10⁻⁻24। আর ইলেকট্রনের ব্যাপারটা তো মনে হয় একটু একেবারেই আলাদা। এটা 9/11 ধরে মনে রাখবা। 9/11 বলো তো? হ্যালো? জি স্যার, 9/11 হ্যাঁ, 9/11 কি কত শুনি একটু। তো জরুরি নাম্বার। আমি না, তো 1912। 9/11 জরুরি নম্বর না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে যে হামলা হয়েছিল সেটা 9/11, ওই যে টুইন টাওয়ারে হামলা। টুইন টাওয়ারে। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক বিপর্যয় আসছে সেটা 1/11 করে বলো। ওটা 9/11, ঠিক আছে। 9 সালে তোমার 11 মানে ওই, সরি 9 মাস 11, ওই 11 তারিখ, 11ই সেপ্টেম্বর, সেজন্য ওটাকে বলা হলো 9/11। আচ্ছা, যাই হোক, 9/11 কতটা আন্তর্জাতিক মিডিয়ায় খুবই পরিচিত একটি শব্দ। এটা তোমার ইলেকট্রনের ইয়েটা মনে রাখতে সাহায্য করে, 9/11। এরপরে আছে হলো নিউট্রন। নিউট্রনের কথাই তো মূলত বললাম আর কি, ওটা প্রোটনের চেয়ে ভর একটু সামান্য বেশি। এরপরে আছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, বা এটাকে অ্যাটমিক নাম্বারও বলা হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা সাধারণত কোনো মৌলের প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরপর সমান হয়, কারণ যেহেতু পরমাণু তড়িৎ নিরপেক্ষ, সেই কারণের জন্য আমরা সেটি লিখে থাকি। এরপরে আছে হলো তোমার ভর সংখ্যা, প্রোটন এবং নিউট্রনের যোগফল। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফলটাকে আমরা বলি হলো ভর সংখ্যা। যেমন এখানে সোডিয়ামের উদাহরণটি দেওয়া আছে। সোডিয়াম এর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যার ইয়ে থেকে বের করা যায়। প্রোটন সংখ্যা হলো তোমার 11, তার মানে ইলেকট্রন সংখ্যাও 11, এবং ভর সংখ্যা আছে 23। তাহলে আমরা যদি এখান থেকে বিয়োগ করি, ভর সংখ্যা মানে প্রোটন আর হলো কি নিউট্রনের যোগফল। আমি এখানে একটু যোগ আকারে দেখাই তোমাকে। এটি হলো নিউট্রন প্লাস হলো প্রোটন, আর এটা হলো শুধু প্রোটন। তার আমরা বিয়োগ করলে কিন্তু অনায়াসেই নিউট্রন সংখ্যাটা পেয়ে যাবো। তো এই জাতীয় কিন্তু ছোট ছোট অনেক টপিকসই কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয় আর কি। দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা এই জায়গাগুলোতে অনেকেই অনাকাঙ্ক্ষিত ভুল করে, এবং কেউ কেউ একটু তাড়াহুড়ো করতে কেউ ভুল করে। বিশেষ করে যখন পরমাণুর উপরে তোমার এই যে আয়ন আকারে উল্লেখ করা থাকে, প্লাস আয়ন থাকলে কি হয়, মাইনাস আয়ন থাকলে কি হয়, এগুলো তো তোমার ধারণা আছে নাকি? জি স্যার, এগুলো ধরে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাদারফোর্ড, আমরা এখন পরমাণু মডেল নিয়ে একটু কথা বলবো। বিজ্ঞানীরা যতগুলো পরমাণুর মডেল উপস্থাপন করেন, সর্বপ্রথম যে বিজ্ঞানীর পরমাণু মডেলটি সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্যতা পায় সেটি হলো রাদারফোর্ড মডেল। উনি 1911 খ্রিস্টাব্দে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার ফলাফল থেকে এই মডেলটি আমাদের কাছে উপস্থাপন করেন। এই মডেলটিকে তিনি ফার্স্ট তুলনা করেন সৌরজগতের সাথে, সেই জন্য এটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা সৌর মডেল। সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য, আর এর গ্রহ গুলো চারদিকে ঘুরে তো সৌরজগতে মানে সাথে কম্পেয়ার করে। তাহলে তখন এটিকে আমরা কম্পেয়ার করে বলেছি সৌর মডেল, কারণ এটি সৌরজগতের সদৃশ্য হয়ে কিন্তু এটি ঘোরাঘুরি করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ইলেকট্রন গুলো যখন চারদিকে ঘোরে তখন ইলেকট্রন গুলোর কেন্দ্র বিমুখী বল আর ইলেকট্রন এবং প্রোটনের কেন্দ্রমুখী আকর্ষণ বল এই দুটি পরস্পর সমান। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড মডেলে আমাদের পরমাণুর অস্তিত্ব সম্পর্কে যে ধারণা সেটি কিন্তু আমাদের খুবই পরিষ্কার নয়, কারণ পরমাণুতে এই কেন তার স্থায়িত্ব নেই সেটিকে আছে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানী রাদারফোর্ড তেমন কোনো ব্যাখ্যা দিতে সক্ষম হননি। এখানে আমরা যদি বলি যে বিভিন্ন কক্ষপথে
ইলেকট্রন গুলো চারদিকে ঘুরছে, কিন্তু রাদারফোর্ড কিন্তু এই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে তেমন কোনো ধারণা দিতে সক্ষম হননি, এবং উনি চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো কিভাবে তারা পরস্পরের কাছে অবস্থান করছে এবং তাদের মূল সমন্বিত অবস্থানটা কি, এগুলো বিষয়ে কিন্তু আমরা কোনো ধারণা এখান থেকে পাই না। ম্যাক্সওয়েলের থিওরি থেকে আমরা এটিকে দেখতে পাচ্ছি যে যদি এটি চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় যদি শক্তি বিকিরণ করে, তাহলে এটি সর্পিলাকার পথে কেন্দ্রে পতিত হয়ে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। পরমাণু তার অস্তিত্ব নষ্ট করে ফেলছে, এটি আমরা এখানে ব্যাখ্যায় পাচ্ছি, বাট পরমাণু কিন্তু তার অস্তিত্ব নষ্ট করছে না। কেন করছে না এ নিয়ে কোনো ব্যাখ্যা আমরা এখানে পাই না। এরপর আছে বোর মডেল। রাদারফোর্ড মডেলের সকল সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে বিজ্ঞানী বোর আমাদের কাছে একটি নতুন প্রস্তাবনা উল্লেখ করেন। তার প্রস্তাবনা ম্যাক্সিমাম অংশগুলোই রাদারফোর্ডের সাথে রিলেটেড এবং সেগুলো অভিন্নভাবেই উত্তরটি দেয়া আছে। তো আমরা এইগুলো দেখব। প্রথমে পরমাণুকে এখানে দুটি অংশে ভাগ করা হয়েছে, কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বহির্ভাগ অংশ। বহির্ভাগে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, যার একটি কৌণিক ভরবেগ উল্লেখ করা আছে, আর ইলেকট্রনের কক্ষপথগুলোর এখানে নাম্বারিং করা হয়েছে। এই কৌণিক ভরবেগ অপশন ধরে কিন্তু এই ইলেকট্রনগুলো চারদিকে ঘুরছে। সুতরাং এটি একটি মানে কোয়ান্টাম মেকানিক্সের মূল থিমে কিন্তু ফেলে আমরা অঙ্কটি অনায়াসেই করতে পারি। তারপরে দেওয়া আছে যে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো সাধারণত ঘোরার সময় শক্তি গ্রহণ বর্জন করে কিনা, এটা নিয়ে রাদারফোর্ড কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু ইনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। উনি বলতেছেন প্রাথমিক অবস্থায় শক্তি গ্রহণ বা বিকিরণ কোনোটাই করে না, বাট যখন তারা পরস্পরের মধ্যে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফিয়ে যাওয়ার একটি প্রবণতা থাকে, তখন কিন্তু তারা শক্তি গ্রহণ বা বর্জনের কাজটি সম্পন্ন করে। এবং সেক্ষেত্রে ইকুয়েশনটি কিন্তু এখানে উল্লেখ করা আছে, এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই হলো ল্যামডা। এখানে কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু হবে হলো এই তোমার হলো সি ভাগ ল্যামডা, এই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। তো এরপরে আমরা দেখবো হলো পরমাণুর বোর মডেলেরও কিছু সমস্যা আছে। ফার্স্ট যে সমস্যা সেটি হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে, সেই কক্ষপথের কোনোটা পূর্ণ কোনোটা অর্ধপূর্ণ আকারে আছে বলে আমরা এই বিষয়ে সম্পর্কে বিজ্ঞানী বোর যে ধারণা আমাদের কাছে দিয়েছেন সেটিতে দেখা যায় যে পরমাণুর জগতের এই মডেলের যে কক্ষপথ সেগুলো বৃত্তাকার, কিন্তু বোর মডেলে কিন্তু আমরা এই বৃত্তাকারের কথা জানলেও পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এটি মানে অর্ধবৃত্তাকার, অর্থাৎ হলো তোমার এটি কি বলা হয় উপবৃত্ত, উপবৃত্তের মতো চ্যাপ্টা আকৃতি আছে না, আর কিছুটা অংশ আছে বৃত্তাকার। রাদারফোর্ড মডেলে আমরা দেখতে পাই যে শক্তি শোষণ বর্ধনে তেমন কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর মডেলে ধারণাটা সুস্পষ্টভাবে দেওয়া আছে। কিভাবে আছে? বোর মডেলে বলছে যে একটি কক্ষপথে ইলেকট্রন অন্য কক্ষপথে যাওয়ার সময় তারা শক্তি গ্রহণ বর্জন বা এই দুই প্রক্রিয়ার মধ্যে তারা থাকবে। যদি নিম্ন কক্ষপথ থেকে ইলেকট্রন উচ্চ কক্ষপথে যায় তাহলে তারা বাহির থেকে শক্তি শোষণ করবে, আর যদি উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন নিম্ন কক্ষপথে আসে তাহলে তারা শক্তি বিকিরণ করবে। এই ধারণাগুলো আমরা এখান থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবো। এখন আমরা দেখবো হলো বোর মডেলের সীমাবদ্ধতা বা অন্যান্য ত্রুটি থেকে আমরা দেখবো যে বোর মডেলের মৌলিক সাফল্য কি। মৌলিক সাফল্যের ফার্স্ট চেষ্টাই হবে রাদারফোর্ড কেন্দ্রে, কারণ রাদারফোর্ড মডেলে যে সমস্ত ত্রুটিগুলো ছিল বোর মডেল অধিকাংশ ক্ষেত্রে সে সমস্ত ত্রুটি দূর করতে সক্ষম হয়েছেন, এবং এটা সবচেয়ে বোর মডেলের মানে একটা বড় সাফল্য আর কি, যে সে রাদারফোর্ড মডেলের ম্যাক্সিমাম সমস্যাগুলো কিন্তু সমাধান করে ফেলছে। দ্বিতীয় অপশন হলো যে বিকিরণ নিয়ে যে থিম, সেই বিকিরণের ধারণা কিন্তু আমাদের কাছে বাস্তবসম্মত করে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। বর্ণালীর অপশনগুলোকে ব্যাখ্যা দেওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো হলো বোর মডেলের মৌলিক সাফল্য। তো বোর মডেলের সীমাবদ্ধতা, বোর মডেল আমরা যে অপশন থেকে এটি কাজ করছে সেখানে দেখা যায় যে বোর মডেল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে বর্ণালীর ব্যাখ্যা দেওয়া এক স্তর থেকে ইলেকট্রন অন্য স্তরে পার হলে একটি মাত্র বিকিরণ হওয়ার কথা, সেখানে একাধিক বিকিরণ কেন হলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু সামষ্টিকভাবে চলে আসছে। কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসবে সেটি হলো কক্ষপথ নিয়ে, কারণ কক্ষপথ গুলোর কথা বলা হয়েছে যে এটি হলো বৃত্তাকার, কিন্তু আসলে কিন্তু এর সাথে বৃত্তাকার কক্ষপথ গুলো আমরা পেয়ে থাকি। তো আশা করি যে তোমার এই মডেল সংক্রান্ত আলোচনাটি মোটামুটি আমি এখানে শেষ করছি। এখানে আর কোনো প্রশ্ন আছে? এটুকু কি তোমার
প্রশ্ন আছে?